ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর গোলক নিয়ে। এই গোলকটা হচ্ছে পরিমিতির একটা পার্ট। এর পূর্বে আমরা বিভিন্ন ঘনবস্তু, লম্ববৃত্তাকার চোঙ, আয়তঘন এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই আলোচনাগুলো করতে গিয়ে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা আলোচনা এবং কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। গোলকেরও বিস্তারিত আলোচনা করা হয়েছে, যে কোষে দেখি যে অধ্যায়গুলি আছে অর্থাৎ কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে। আজ আমরা আলোচনা করব গোলক সম্পর্কে, অর্থাৎ গোলক সম্পর্কে ধারণা। গোলক সম্পর্কে ধারণা না থাকলে আমরা কি হবে, যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা সমাধান করতে পারবো না। প্রথমত হচ্ছে কোনো কোনো একটা পার্ট, কোনো একটা ঘনবস্তু নিয়ে আমরা অঙ্ক করছি, কিন্তু সেই ঘনবস্তু নিয়ে যদি আমাদের সাধারণ ধারণাটা না থাকে, কনসেপ্টটা না থাকে, তাহলে সেই সমস্যাগুলি সমাধান করতে পারবো না। কারণ পরিবেশের সঙ্গে সেই যে অঙ্কগুলি দিবে সেগুলি কিন্তু মিল আছে। তাহলে আমাদের কোনটা লম্ববৃত্তাকার চোঙ, কোনটা গোলক, এগুলো আমাদের জানতে হবে। দেখো, গোলক বা স্ফেয়ার, প্রথমেই গোলক সাধারণত আমরা যদি দেখি, সামনে থেকে দেখি, তাহলে একটা বৃত্ত মনে হবে। ঠিক আছে, তার মানে এর কি আছে, এর আর আছে, তার মানে এর ব্যাসার্ধ আছে, তাই তো। ব্যাসার্ধ ব্যাসার্ধ আমরা সবসময় কি আর দ্বারা ডিনোট করি, তাই তো, আর দ্বারা ডিনোট করি। এই ব্যাসার্ধটা প্রথমে আমাকে জানতে হবে। তাহলে প্রথমে এই গোলক, পরিবেশের মধ্যে গোলক কি কি আছে, অর্ধগোলক কি কি আছে, এগুলো প্রথমে আমরা জেনে নিই। দেখো, আমরা যে ছোটবেলায় যে মার্বেল খেলি বা যে আটাগুলি আছে, বা ছোট বল নিয়ে যেগুলো খেলি, বা ফুটবল, এগুলো সবই গোলক। বা স্কুলে যেগুলো আমরা স্পোর্টসে খেলি, দেখবে শর্ট পাট, যেগুলো এখান থেকে থ্রো করা হয়, এই যে শর্ট পাট, এগুলি দেখবে গোলক। অর্থাৎ যে গোল বস্তুগুলি আছে, ঠিক আছে, সেগুলি হচ্ছে গোলক। আমরা যদি দশম শ্রেণীর যে বইটি আছে অঙ্কের, সেখানে দেখবো 12 নম্বর অধ্যায়ে গোলক সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সেগুলি দেখো। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা কি আছে, অর্ধগোলক। গোলকের সঙ্গে আরো যেটি আছে সেটি হচ্ছে অর্ধগোলক। এই দুটি সম্পর্কে আমাদের ধারণা কিন্তু রাখতে হবে। গোলক এবং অর্ধগোলক এই দুটি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, কারণ মাধ্যমিকে এই গোলক এবং অর্ধগোলক দুই নিয়ে অঙ্ক পড়ে। এবং 12 নম্বর অধ্যায় আছে, আবার 19 নম্বর অধ্যায়ে বিভিন্ন ঘনবস্তু নিয়ে আছে। তাহলে প্রথমে হলো যে পরিবেশে কোন কোনগুলি গোলক আছে সেগুলি নিয়ে আমাদের ধরে নাও, একটা বলে দিল যে একটা গোলাকার একটা লোহার বস্তু আছে, সেটাকে গলিয়ে একটা লম্ববৃত্তাকার চোঙ টাইপের বা শঙ্কু টাইপের কোন একটা কিছু করবে। তাহলে এটা বিভিন্ন ঘনবস্তুর অঙ্ক হয়ে গেল। তাহলে গোলক সম্পর্কে ধারণা আমাদের থাকা প্রয়োজন। প্রথমেই হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, গোলকের তল হচ্ছে একটি, শুধুমাত্র বক্রতল। বক্রতল একটিই তল। গোলকের তল কয়টি? একটি, সেটা বক্রতল। আর যদি অর্ধগোলক বলি, এটা হলো গোলক, এটা হলো গোলক, ঠিক আছে, এটা হলো গোলক। আর এটা হলো অর্ধগোলক, এটা হলো অর্ধগোলক। দেখো, এটা হলো অর্ধগোলক। তাহলে গোলক এবং অর্ধগোলক এই দুটো সম্পর্কে আমাদের কনসেপ্ট কিন্তু রাখতে হবে। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে এটাও কিন্তু আর, তাই না, এটাও আর, এটাও আর, কারণ অর্ধগোলক তো। অর্ধগোলকের ক্ষেত্রে তল হচ্ছে দুটি, একটি হচ্ছে বক্রতল এবং একটি হচ্ছে সমতল। একটি বক্রতল এবং একটি সমতল। অর্থাৎ যখন গোলক থাকছে তখন হচ্ছে একটি তল, যখন অর্ধগোলক হয়ে গেল তখন হচ্ছে দুটি তল, একটি সমতল একটি বক্রতল। এগুলি কেন বলছি, এগুলি নিয়ে কেন জানা দরকার, কারণ এগুলি না জানলে যে সমস্যাগুলি থাকবে, যখন কোনো একটা অঙ্ক পড়বে, তখন পরিবেশের সঙ্গে যে বস্তুগুলি আছে সেগুলি সম্পর্কে যদি ধারণা না থাকে, তখন এই অঙ্কগুলি কিন্তু করতে পারবে না। যে গোলক মানে কি, অর্ধগোলক মানে কি, আমরা কি করি, কোষে দেখি অঙ্ক চলে যায়, 1 2 3 4 5 পরপর করতে লাগি, ফর্মুলা মুখস্থ করে নি। প্রথমে জানো গোলকটা কি, জানলেই দেখবে অঙ্কগুলি খুব সহজ হয়ে যাবে। তাহলে প্রথমেই হচ্ছে গোলকের ক্ষেত্রফল যেটা আমরা বের করি, সমগ্রতলের ক্ষেত্রফল। একটাই তো তল, বক্রতল সমগ্রতল একটাই তল, সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? বক্রতলের বা সমগ্রতলের। একটাই, এককটা কি হবে? বর্গ একক। ঠিক আছে, এটা হয়ে গেল গোলকের ক্ষেত্রে। এটা বলছি কিন্তু গোলক, এই আলোচনাটা হচ্ছে গোলক নিয়ে, গোলক নিয়ে। তাহলে প্রথমেই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, কি ফর্মুলা? 4 পাই আর স্কয়ার। এবার যদি আয়তন, আয়তন ফর্মুলা বার করি, তাহলে হবে 4/3 পাই আর কিউব। এটা হবে ঘন একক, এটা হবে
ঘন একক। এই দুটো ফর্মুলা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে, এই দুটো কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, একটা হলো 4πr², একটা হলো 4/3 πr³। এবার যদি অর্ধগোলকের বের করি, অর্ধগোলকের বক্রতল, এটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, আচ্ছা অর্ধগোলকের যদি বক্রতল বের করি, এবার হবে অর্ধগোলক। অর্ধগোলকের বক্রতল প্রথমেই, তাহলে বক্রতলের ক্ষেত্রফল দেখো, বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত ছিল বক্রতলের ক্ষেত্রফল? অর্ধগোলক বলেছে, তাহলে গোলকের অর্ধেক মানে 2πr², বর্গ এককই হবে। যদি আবার অর্ধগোলকের কয়টি তল বললাম, এখানে দুটি তল আছে, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল। তাহলে বক্রতল বের গেলে সমতলটা কি? একটা বৃত্ত, তো বৃত্তের ফর্মুলা কি? πr²। তাহলে πr² যদি হয়, তাহলে এবার সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr² তো আছেই, তার সঙ্গে আরেকটা πr² যোগ হবে, তাহলে হচ্ছে 3πr² বর্গ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², আর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। দুটো ক্ষেত্রফল আমরা পেলাম। এরপর হচ্ছে আয়তন, অর্ধগোলকের আয়তন। আচ্ছা অর্ধগোলকের আয়তন, গোলকের আয়তন কত? অর্ধগোলক মানে অর্ধেক গোলক, তাহলে এটা কত আছে? 4/3। সেটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে 2 2 4, তাহলে হচ্ছে 2/3 πr³। এটা হবে ঘন একক। দেখো কটা ফর্মুলা হলো? 5টা ফর্মুলা হয়েছে। ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, কোনো জায়গায় সমস্যা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তাহলে গোলক সম্পর্কে ধারণার পর আমরা ফর্মুলাগুলো জেনে নিলাম। গোলকের ফর্মুলা প্রথম হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4πr²। যদি গোলকের বক্রতল বলে, গোলক বারবার বলছি কিন্তু গোলকের বক্রতল এবং সমগ্রতল একটাই। আয়তন কত? 4/3 πr³, এটা হচ্ছে আয়তন। অর্ধগোলকের যদি বলে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে πr²। ঠিক আছে, যদি সমগ্রতল, যখনই অর্ধগোলক চলে গেলে সমগ্রতল হবে 3πr², কারণ এটা হচ্ছে 2πr², তার সঙ্গে উপরে যে তলটা এটা একটা হচ্ছে বৃত্ত, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3πr²। আর যদি অর্ধগোলকের আয়তন বলে, তাহলে হচ্ছে 2/3 πr³। এগুলো হয়ে গেল তো গোলক। এবার যদি ফাঁপা গোলক হয়, বলে দিলে একটা এরকম একটা ফাঁপা একটা বড় একটা গোলক আছে, এই কতটা পরিমাণ পাত লাগবে? তাহলে এই ভিতরেরটা হচ্ছে ছোট হাতের আর, আবার বাইরেটা হচ্ছে বড় হাতের আর। এটা গোলকের ক্ষেত্রে। ঠিক আছে, ওইভাবে গোলক থাকা সম্ভব নয়, এইভাবেই বোঝাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমি এটা মুছে দিচ্ছি। দেখো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আয়তনটা বের করব, এইটুকু শুধু রাখি। তাহলে 4/3 πr। আচ্ছা বাইরের গোলকটার আগে বের করব তো, তাহলে বড় হাতের r³ আবার 4/3 পাই ছোট হাতের r³। এই দুটো থেকে দেখো 4/3 আর পাই কমন, তাহলে পড়ে কত থাকবে? r³ মাইনাস r³। এটা ঘন এককই হবে। তাহলে যদি ফাঁপা গোলকের ক্ষেত্রে আয়তন বের করতে বলে, ঠিক আছে, ফাঁপা গোলকের ক্ষেত্রে যদি আয়তন বার করতে বলে, তাহলে ফর্মুলা হচ্ছে 4/3 পাই r³ মাইনাস r³ ঘন একক। এটা হলো কি? ফাঁপা গোলকের আয়তন। তাহলে ফর্মুলা কটি মুখস্থ করতে হচ্ছে? প্রথমত হচ্ছে গোলকের আয়তন, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তারপর হচ্ছে গোলকের আয়তন, তারপরে ফাঁপা গোলকের আয়তন, তিনটে। আর অর্ধগোলকের আয়তন একটা, আর অর্ধগোলকের পার্শ্বতল একটা, আর সমগ্রতল একটা। প্রত্যেকটা ক্ষেত্রে 5-6টা করে ফর্মুলা, এমন কিছু নয়। 2-3টে ফর্মুলা বুঝতে হলে বাকিগুলো ওখান থেকেই কিন্তু তৈরি করা যায়। আমি যখন লিখছি তোমরা বুঝতে পারছো যে গোলকের বার করলাম, অর্ধগোলকের 2 দিয়ে ভাগ করতে, অর্ধগোলক মানে 2 দিয়ে ভাগ। এবার যখন অর্ধগোলক কেটে দিচ্ছি, এই কনসেপ্টটা কিন্তু রাখতে হবে। অনেক ক্ষেত্রে এমন অঙ্ক দেবে, তোমার অর্ধগোলক তুমি 2 দিয়ে ভাগ করে দিলে, কিন্তু ওটা হয়তো উপরে আর একটা তল অর্থাৎ সমগ্রতল হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের সমস্যাটা কিন্তু হবে। তাই ধারণা রাখতে হবে সাধারণ জিনিস নিয়ে। আমি প্রত্যেকটা বিষয় যখন পড়বো, সেটা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে, পরিবেশের সঙ্গে মিলিয়ে পড়বো, তাহলে কি হবে? আমাদের ধারণাটা বেশি করে থাকবে। আর আমরা কি করি? শুধুমাত্র কোষে দেখে অঙ্ক করে নিয়ে কি হয়, আমরা যেগুলি বারবার রিভাইজ করি, যখন একটা মাত্র শব্দ বা একটা কোন একটা সংখ্যা ডিজিট চেঞ্জ করে দিল পরীক্ষাতে, তখন আমরা আর বুঝতে পারি না অঙ্কটা। তাহলে আমি বলছি অঙ্ক মুখস্থ করে লাভ নেই। অঙ্ক যে বারবার ওই জায়গা থেকে করছো, অঙ্কর কনসেপ্টটাকে প্রথমে নাও, জিনিসটা প্রথমে বুঝো, গোলকটা কি, অর্ধগোলকটা কি, তারপর দেখো অটোমেটিক পুরো জিনিসটা তোমার মাথার মধ্যে সবসময় থাকবে। যখনই পড়বে তখনই তোমাদের চলে আসবে। দেখো 12 নম্বর অধ্যায়, যদি 12 নম্বর অধ্যায় অঙ্কগুলি যদি একবার দেখি, তাহলে কি আসবে দেখো। প্রয়োগ, তোমরা 12 নম্বর অধ্যায়টা বের করো। প্রথমে চলে এসো প্রয়োগে, একবার দেখে নাও প্রয়োগগুলি। এক পরপর দেখো, কিছু নিজে করো, কিন্তু প্রয়োগ আছে, তোমরা না পারলে অবশ্যই কিন্তু আমাদের জানাবে, এগুলি আমরা
করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, নিরেট সব কিন্তু নিরেট গোলকের ক্ষেত্রে, আর ফাঁপা গোলকের ক্ষেত্রে তো অবশ্যই বললাম। নিরেট গোলকের ক্ষেত্রে যেটা তোমার পার্শ্বতলের এই যে ক্ষেত্রফলটা বললাম, ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফলটা অর্থাৎ বক্রতল এবং সমতল নিয়ে যেটা, ঠিক আছে। আর অর্ধগোলক তো 2 দিয়ে ভাগ করে বলে দিলাম। অনেক জায়গাতে থাকবে যে অনুপাত বলা থাকবে, ব্যাসার্ধের অনুপাত হয়তো বলা থাকবে, নিয়ে তাদের আয়তন অনুপাত বার করতে বলবে বা সমগ্রতলের অনুপাত, এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে। আর তোমাদের ফাঁপা গোলক যেটা বললাম সেটা তোমরা 182 পাতাতে দেখবে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। বইয়ের চিত্রগুলো বুঝতে সুবিধা হবে, কারণ এখানে চিত্রগুলো যেভাবে আঁকছি অতটা বোঝা সম্ভব নয়। বইটাকে অবশ্যই ফলো করবে এবং প্রয়োগগুলি তোমরা দেখবে। প্রত্যেকটা তোমাদের যে দেখবে অধ্যায়ে অঙ্ক যেগুলো দেওয়া থাকে কোষে দেখিতে দেখবে 2-1 পাতা, আর তার আগে দেখবে 5 পাতা আছে। আচ্ছা, 5 পাতাগুলি কি বেকার দিয়েছে? ওদের কি মাথা খারাপ হয়ে গিয়েছিল নাকি? পর্ষদের যেগুলো দিয়ে দিয়েছে, এগুলোর তো কারণ আছে, কোন একটা কারণ আছে, এগুলো দিয়েছে এমনি এমনি দিয়ে দিয়েছে? ওগুলো নাম লেখার জন্য দিয়েছে তাই মনে করো, তার জন্য দেখো না, এটাই হচ্ছে সমস্যা। বেশ, এবার কোষে দেখি যে সমস্যাগুলি আছে, এগুলি দেখবো আমরা বিস্তারিত আলোচনা করেছি। লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি সেগুলির মধ্যে অর্থাৎ 12 কোষে দেখি 12-র মধ্যে যদি কোনো কিছু বুঝতে না পারো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। বারবার বলছি, প্রথমত হচ্ছে গোলক সম্পর্কে একটা ধারণা আমাদেরকে নিয়ে আসতে হবে। তারপর ফর্মুলাগুলিকে তৈরি করা শিখতে হবে, মুখস্থ করতে হবে। একটা ফর্মুলা করে নিলে ওখান থেকে আরো ফর্মুলা কিভাবে আসছে সেগুলো আমাদের জানতে হবে। এরপর হচ্ছে বইয়ের প্রথমেই অর্থাৎ গোলক শুরু হচ্ছে বা গোলকের প্রথমেই দেখবে কিছু নিজে করো, কিছু প্রয়োগ দেওয়া থাকবে, সেগুলিকে প্রথমে করে নেবে। তারপর কোষে দেখিয়ে যাবে, তারপর অন্যান্য বই থেকে তোমরা প্র্যাকটিস করতেই পারো। তারপরেও যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা সেইগুলি নিয়ে তোমাদের আবার ক্লাস করিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা ক্লাস দেখো, বোঝার চেষ্টা করো। আর যদি কোনো সমস্যা হয় কোনো বিষয়ে, অঙ্কের কোনো বিষয় কোনো জায়গা বুঝতে পারছো না, অবশ্যই জানাও। যে কোনো জায়গা থেকে তোমাদের সমস্যা হলে আমাদেরকে জানাও, সেগুলি আমরা অবশ্যই তোমাদের সমাধান করার চেষ্টা করব। ভালো করে পড়ো, শুধুমাত্র পড়লে হবে না, শিখতে হবে। শুধুমাত্র মার্কসটা বড় জিনিস নয়। অনেকেই বলবে যে মার্কস তো পেয়ে যাচ্ছি, 2-4টে অঙ্ক করে, তা নয়, পুরো জিনিসটাকে শিখতে হবে। বেসিক কনসেপ্টটা যদি না শিখো তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে তোমাদের অসুবিধা হবে। তাই প্রত্যেকটা অধ্যায় যখনই পড়বে বেসিক কনসেপ্ট নিয়ে তোমরা পড়ো। তোমাদের অধ্যায় আছে 26টি। আমি দেখো এই শুরু করেছি পরিমিতি থেকে। পরিমিতির আয়তঘন আলোচনা করলাম, লম্ববৃত্তাকার চোঙ, এখানে গোলক আয়তন আলোচনা করলাম, এরপর দেখবে শঙ্কু আলোচনা করব। প্রত্যেকটাই 26টি অধ্যায়ের প্রত্যেকটা পার্ট আমরা অবশ্যই আলোচনা করব। তোমরা বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাদেরকে জানাও, আমরা অবশ্যই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো পরামর্শ থাকলে, ক্লাস সম্পর্কে যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমরা শিক্ষার্থীদের পরামর্শের অগ্রাধিকার দিই এবং সেগুলি নিয়েই আমরা আলোচনা করি। কারণ প্রত্যেকটা এরকম নয় যে আমি সব জানি, ঠিক আছে। তোমাদের কাছ থেকে অনেক কিছু জানার আমার থাকে, সেগুলি আমরা জানি। অবশ্যই তার জন্য কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসগুলি অবশ্যই তোমরা শেয়ার করবে, যাতে সবাই উপকৃত হয়। আজ এই পর্যন্তই। সকলকেই ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো, এই আশা রাখি।